হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 10। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রোমাঞ্চকর এপিসোড, যার নাম হচ্ছে ওশান। গত পর্বটি শেষ হয়েছিল মাজিনকুর সৃষ্টির মাধ্যমে, যাকে মারবা মাজিনবুর এসেন্স থেকে তৈরি করেছিল, যা আরিনসু তাকে এনে দিয়েছিল। এবং তারপরই আরিনসু গ্লোরিওকে হায়ার করার আসল উদ্দেশ্য প্রকাশ করে, যা হলো গোকুকে বোকা বানিয়ে ডিমন রেলমের ড্রাগন বলগুলোকে জিতিয়ে আনা, যাতে আরিনসু যদি নতুন সুপ্রিম ডিমন কিং হতে ব্যর্থ হয় তখন সে যেন ড্রাগন বলগুলোকে সেই কাজেই ব্যবহার করতে পারে। এপিসোড 10 এর শুরুতেই মাজিনকুকে তামাগামি নাম্বার 1 এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং আরিনসুও তার পেছনে দাঁড়িয়েছিল। আরিনসুর ইশারাতেই মাজিনকু তামাগামিকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি মাজিনকু এবং আমি এখানে ড্রাগন বলটি নিতে এসেছি। তামাগামি জিজ্ঞেস করে, তুমি কি সিরিয়াস? যার জবাবে কু বলে, অবশ্যই। এরপর তামাগামি মাজিনকুর সামনে নেমে আসে এবং বলে, আমি তামাগামি নাম্বার 1, এখন তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে। মাজিনকু হেসে বলে, আশা করি তুমি প্রস্তুত। তামাগামি বলে, তাহলে শুরু করা যাক। ঠিক তখনই মাজিনকু পেছনে লাফ দিয়ে নিজের লড়াইয়ের প্রস্তুতি নেয়। মাজিনকু কিছু মুভ দেখিয়ে দ্রুত আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং তামাগামির উপর কয়েকটি ঘুষি ও লাথি মারার চেষ্টা করে, যা তামাগামি খুব সহজেই ব্লক করে দেয়। এরপর কু তামাগামির মুখে একের পর এক দ্রুত ঘুষি মারার চেষ্টা করে। তামাগামি সেগুলো অনায়াসেই এড়িয়ে যায় এবং মাজিনকুর দিকে তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ে। মাজিনকু পেছনে লাফ দিয়ে একটি এনার্জি বল ছোড়ার প্রস্তুতি নেয় এবং সে যখন এনার্জি বলটি আকাশে নিক্ষেপ করে তা উপরে উঠে পরে আবার ঘুরে তামাগামির দিকেই নিচে নেমে আসে। তখন তামাগামি দ্রুত তার তলোয়ার দিয়ে এনার্জি বলটিকে কেটে ফেলে এবং অটলভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় যে গোকুরা ওয়ার্প সামা ব্যবহার করে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে ভ্রমণ করছে। থার্ড এপিসোডের মতোই শিন এখানে গোকুর কানকে মাজিনদের মতো দেখানোর জন্য তার ম্যাজিক দিয়ে সুচালো আকারে পরিবর্তন করে। ওয়ার্প ফিশ পিন নাম্বারটি জিজ্ঞেস করলে গ্লোরিও বলে 1022, যা শুনে ওয়ার্প ফিশ জানায় যে এটি তো জেন্ডারমেরি সৈন্যদের নাম্বার এবং গোকুদের দেখে জেন্ডারমেরি বলে তো মনে হয় না। পাঞ্জি বলে তারা জেন্ডারমেরি সৈন্যদের পরিবার, যা শুনে ওয়ার্প ফিশ তাদের ভ্রমণের অনুমতি দিয়ে চলে যায়। এখানে শিন কৃতজ্ঞ হয় যে এখন পর্যন্ত এই প্লেনটির সম্পর্কে কেউ রিপোর্ট করেনি। যখন তারা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের হ্যাচে প্রবেশ করতে যাচ্ছিল, শিন গ্লোরিওকে থামতে বলে। গ্লোরিও থামলে শিন জানায় যে এই প্লেন এবং পিন নাম্বার তো জেন্ডারমেরিদের, যারা কোনো সীমাবদ্ধতা ছাড়াই ডিমন রেলমের যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারে। তাই শিন গ্লোরিওকে জিজ্ঞেস করে তারা কি সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের বদলে সরাসরি প্রথম ডিমন ওয়ার্ল্ডে যেতে পারে না। পাঞ্জি শিনের সাথে একমত হয়, কিন্তু গোকু দ্বিমত পোষণ করে বলে যে তারা যদি আগেই প্রথম ডিমন ওয়ার্ল্ডে যায় তাহলে তারা ড্রাগন বলগুলো সংগ্রহ করতে পারবে না, কারণ সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডেও একটি ড্রাগন বল রয়েছে আর স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য তাদের সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে গিয়ে সেই ড্রাগন বলটি সংগ্রহ করতে হবে। গ্লোরিও এখানে সম্মতি জানিয়ে বলে এটা একদম ঠিক, আর গোকু বলে এখন তুমি ঠিক কথা বলছো গ্লিরো। গ্লোরিও আবারও গোকুকে তার নাম সঠিকভাবে বলার জন্য ঠিক করে দেয়। গোকু এরপর বলে যে ডেন্ডেকে নিয়ে তার চিন্তা হচ্ছে। এখানে শিন বলে যে সে আগেও বলেছে গোমা ডেন্ডেকে মেরে না ফেলে যেহেতু তুলে নিয়ে গেছে, তাই হয়তো গোমা ডেন্ডেকে কোনো প্রয়োজনেই ব্যবহার করতে চায় এবং সম্ভবত সে ডেন্ডের কোনো ক্ষতি করবে না, বিশেষ করে যেহেতু নামেকিয়ানরা অত্যন্ত মূল্যবান। এরপর গোকু বলে তাহলে ঠিক আছে এবং তারা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ড থেকে ড্রাগন বলটি উদ্ধার করার জন্য রওনা হয়। এদিকে থার্ড ডিমন ওয়ার্ল্ডে বুলমা বাচ্চাতে পরিণত হওয়ার পর তার ত্বকের মসৃণতা এবং উজ্জ্বলতা নিয়ে মুগ্ধ হয়ে থাকে। হাইবিস বলে তারা ভাগ্যবান যে তারা তাদের প্লেন ফিরে পেয়েছে, আর বুলমা তাতে সম্মতি জানায়। এরপর পিকোলো ভেজিটাকে বলে যে তারা ডেন্ডেকে উদ্ধার করলেও যেহেতু সে এখনো শিশু, তাই পৃথিবীর ড্রাগন বলগুলো কিছুদিনের জন্য হলেও অকেজো থাকবে, কারণ ডেন্ডেই একমাত্র ব্যক্তি যাকে তারা চেনে যে ড্রাগন বলগুলো নিয়ন্ত্রণ করতে পারে। ভেজিটা একমত হয় এবং বলে ওই নির্বোধ কাকারোট হয়তো ঠিকই বলছে, এখানকার ড্রাগন বলগুলো ব্যবহার করাই হয়তো ভালো হবে। হাইবিসের পর বুলমার ত্বকের প্রশংসা করে বলে তোমার ত্বক সত্যিই মসৃণ। এতে বুলমা খুশি হয়ে বলে হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি এটা খুবই হেলদি। সে আরো বলে যে সম্ভবত আর তার প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো দরকার নেই। হাইবিস তখন বলে যে সে বুলমাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চায়, আর এই কথা শুনে পিকোলোর সাথে কথা বলতে থাকা ভেজিটা আতঙ্কে তাদের দিকে ঘুরে চিৎকার করে বলে আমি এবং বুলমা ইতিমধ্যেই বিবাহিত। আর হাইবিস সে বলে তাতে আমার কোনো আপত্তিই নেই। ভেজিটা বলে আমার আছে, তোমার কি মার খাওয়ার ইচ্ছা হয়েছে? হাইবিস তখন বুলমাকে বলে তুমি এমন একজনকেই বিয়ে করেছো যার চুল সত্যিই ফানি। ভেজিটা হাইবিসের মাথার দিকে তাকিয়ে বলে তুমি এসব কথা বলার যোগ্য নও। এরপর ভেজিটা বলে যে সে কোনো
মতেই এমন বাচ্চা হয়ে থাকবে না। বুলমা উত্তর দেয়, তাহলে তুমি একাই প্রাপ্তবয়স্ক হয়ে যাও। ভেজিটা বলে, না, আমরা একসাথেই প্রাপ্তবয়স্ক হব। এরপর হাইবিস হেসে ভেজিটাকে নিয়ে একটি মন্তব্য করে যে ভেজিটার কি পছন্দ হতে পারে। এতে ভেজিটা বিরক্ত হয়ে হাইবিসকে চুপ থাকতে বলে। পিকোলো তাদের অবস্থা দেখে বলে, এটা দেখেই মনে হচ্ছে যে সে সঠিক ছিল। যখন সিনটি প্লেনের বাইরে থেকে দেখানো হচ্ছে, ভেজিটাকে বলতে শোনা যায়, এতে কিছু যায় আসে না, আমরা আবারও প্রাপ্তবয়স্ক হব এবং পৃথিবীতে তাড়াতাড়ি ফিরে যাব। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মাজিনকু এবং তামাগামি নাম্বার 1 তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। মাজিনকু তামাগামির দিকে একের পর এক এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, কিন্তু তামাগামি তা অতি সহজেই একটি এনার্জি শিল্ড দিয়ে ব্লক করে দেয়। এরপর মাজিনকু খুব দ্রুত ঘূর্ণায়মান হয়ে একটি টর্নেডোর মতো তামাগামির দিকে ঝাঁপিয়ে পড়ে, তবে তামাগামি তা এড়িয়ে যায় এবং মাজিনকুর বেল্টে ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। মাজিনকু উঠে দাঁড়িয়ে তার আক্রমণের পদ্ধতি বদলায়। প্রথমে সে তার মুখ বিকৃত করে এবং তারপর চতুষ্পদ কোনো প্রাণীর মতোই দৌড়ে তামাগামির দিকে ছুটে যায়। তারপর লাফিয়ে তামাগামির কাছাকাছি গিয়ে মাজিনকু তামাগামিকে ঘুষি মারতে শুরু করে, আর তামাগামি একটুও নড়ে না, কারণ মাজিনকুর ঘুষি তার ওপর প্রায় কোনো প্রভাবই ফেলে না। এরপর মাজিনকু আবারও লাফিয়ে ওঠে এবং তার মুখ থেকে একটি এনার্জি ব্লাস্ট ছোড়ে। তামাগামি এখানে কোনো নড়াচড়া না করেই এক দৃষ্টিতে ব্লাস্টটির দিকে তাকিয়ে থাকে, আর এই দৃশ্য দেখে আরিনসু খুশি হয়, কারণ সে ভাবে মাজিনকু এই লড়াই জিততে পারবে। এদিকে গোকুরা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে পৌঁছে যায় এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। পাঞ্জি বলে, তাহলে এটাই সেকেন্ড ডিমন ওয়ার্ল্ড। বিশাল সেই সমুদ্রের দৃশ্য উপভোগ করার সময় গোমা তার ম্যাজিক মনিটর দিয়ে গোকুদের দেখে এবং চমকে উঠে বলে, ওরা এত দূরে পৌঁছে গেছে। গোকু শিনকে জিজ্ঞেস করে, তুমি অনেকদিন এখানে আসোনি তাই না? শিন উত্তর দেয়, হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। এটা পুরনো অনেক স্মৃতি ফিরিয়ে আনছে। পাঞ্জি তখন গ্লোরিওকে জিজ্ঞেস করে, আমরা কি এখানে একটু বেশি দ্রুত যাচ্ছি? গ্লোরিও বলে, সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের বাতাস থার্ড ডিমন ওয়ার্ল্ডের বাতাসের মতো ভারী নয়, তাই আমরা দ্রুত চলছি। আর তামাগামি নাম্বার 2 ও কাছাকাছি আছে, তাই আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। শিন গ্লোরিওকে জিজ্ঞেস করে, এখনো কি এখানে ক্র্যাকেন আছে? গ্লোরিও বলে, এখানে প্রচুর পরিমাণে ক্র্যাকেন আছে। গোকু জানতে চায় ক্র্যাকেন কি। শিন উত্তর দেয়, ক্র্যাকেন হলো বিশালাকার সামুদ্রিক দানব, আর কেউ যদি ভুল করেও সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় খুব নিচু দিয়ে উড়ে যায়, ক্র্যাকেন তাকে আক্রমণ করে এবং পুরো গিলে ফেলে। তখন আমরা একটি ক্র্যাকেনের হালকা একটি ঝলক দেখতে পাই, আর পাঞ্জি বলে যে সেও ক্র্যাকেন সম্পর্কে শুনেছে। সে আরো বলে, এগুলো এত বড় হয় যে দেখতে চলমান কোনো দ্বীপের মতো মনে হয় এবং তাদের বিশাল নখ রয়েছে, আর বোমা দিয়ে আঘাত করলেও। আর ঠিক তখনই পাঞ্জির কথা শেষ হওয়ার আগেই গোমার পাঠানো জেন্ডারমেরিরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে। গোকু পেছনে তাকিয়ে দেখে যে 5টি জেন্ডারমেরি প্লেন তাদের লক্ষ্য করে গুলি করছে। পাঞ্জি গ্লোরিওকে পাল্টা লড়াই করতে বলে এবং গ্লোরিও প্লেনটিকে ঘুরিয়ে জেন্ডারমেরিদের প্লেনগুলোর পেছনে চলে গিয়ে গুলি করা শুরু করে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। গোকু জিজ্ঞেস করে যে সে কি করছে। গ্লোরিও বলে, আমি এই জিনিসে অভ্যস্ত নই, তাই এটি কঠিন লাগছে। শিন বলে, সাইড থেকে আসছে, এবং এরপরই প্রথমে বাম দিক থেকে এবং তারপর ডান দিক থেকে তাদের আক্রমণ করা হয়, যা তাদের প্লেনের ক্ষতি করে এবং প্লেনটি পড়তে শুরু করে। পাঞ্জি চিৎকার করে বলে, কেউ কিছু একটা করো। গোকু তারপর গ্লোরিওকে দরজা খুলতে বলে এবং গ্লোরিও কোনো প্রশ্ন ছাড়াই তা করে। গোকু তখন প্লেন থেকে বেরিয়ে উড়ে যায় এবং একটি জেন্ডারমেরি প্লেনের দিকে এগিয়ে যায়। জেন্ডারমেরিরা একে অন্যকে জিজ্ঞেস করে যে ওটা কি উড়ে আসছে। ঠিক তখনই গোকু তার নিয়ইবো দিয়ে প্লেনটিকে আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই তা ধ্বংস করে ফেলে। আরেকটি প্লেন গোকুর দিকে গুলি চালালে গোকু তার নিয়ইবো দিয়ে গুলিগুলো ব্লক করে এবং প্লেনটিকে আঘাত করে ধ্বংস করে ফেলে। এরপর বাকি প্লেনগুলো পালানোর চেষ্টা করলে গোকু চিৎকার করে বলে, তোমরা কোথাও যাচ্ছ না, এবং 2টি এনার্জি বল ছুড়ে 2টি প্লেনকে ধ্বংস করে দেয়। তারপর গোকু শেষ প্লেনের উইন্ডশিল্ডের উপর উঠে জেন্ডারমেরিদের দিকে তাকিয়ে একটি স্মাইল করে। জেন্ডারমেরিরা ভয়ে অস্থির হয়ে পড়লে তারা এলোপাথারি গুলি ছুড়তে থাকে, আর গোকু প্লেনটির পাশে গিয়ে তা আঘাত করে এবং সেটিকেও ধ্বংস করে ফেলে। প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে গোমা এবং ডেগেসু তাদের ম্যাজিক মনিটরের মাধ্যমে সবকিছুই দেখছিল। গোমা রেগে গিয়ে বলে, এটা অসম্ভব, এই বাচ্চাটা কিভাবে সব জেন্ডারমেরিদের একাই হারিয়ে ফেললো। ডেগেসু বলে যে গোকু তাদের কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। তারপর এক ক্ষিপ্ত গোমা ডেগেসুকে বলে, দেরি হয়ে যাওয়ার আগেই সব জেন্ডারমেরিদেরকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে একত্র করো। এদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে পাঞ্জি তার আনন্দ প্রকাশ করে বলে যে গোকু সত্যিই অসাধারণ। শিনেতে সম্মতি জানায়। এরপর যখন গোকু প্লেনের ভেতরে যাচ্ছিল তখনই পানির নিচ থেকে একটি ক্র্যাকেন বেরিয়ে আসে আর প্লেনটিকে আক্রমণ করে, আর আমরা প্রথমবারের মতো একটি ক্র্যাকেনকে দেখতে পাই। যখন ক্র্যাকেন তাদের গিলে ফেলার চেষ্টা করছিল তখন গ্লোরিও প্লেনটিকে কিছুটা উপরে নিতে সক্ষম হয়, কিন্তু ক্র্যাকেনের মুখ এড়ালেও সে তার টেন্টিকেলস দিয়ে প্লেনটিকে ধরে ফেলে। গোকু সবাইকে প্লেন থেকে বেরিয়ে যেতে বলার সময় ক্র্যাকেন তার মুখ থেকে কালো একটি তরল ছিটিয়ে দেয়। গোকু সেই লিকুইড লাফ দিয়ে এড়িয়ে যায়। তারপর যখন পাঞ্জি, শিন এবং গ্লোরিও প্লেন থেকে বেরিয়ে আসে তখন
হঠাৎ পাঞ্জির কিছু একটা মনে পড়ে এবং সে আবারও প্লেনের ভেতরে চলে যায়। গ্লোরিও এবং শিন তাকে থামাতে চায়, কিন্তু পাঞ্জি অলরেডি প্লেনের ভেতরে প্রবেশ করেছে। পাঞ্জি প্লেনের ভেতরে ঢোকার সাথে সাথেই ক্র্যাকেন প্লেনটিকে ভেঙে ফেলে এবং গিলে খাওয়ার প্রস্তুতি নেয়। গোকু পাঞ্জিকে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে সেখানে যায়, কিন্তু তার হাত পাঞ্জিকে রিচ করতে পারে না। গ্লোরিও এবং শিন আতঙ্কের সঙ্গে দেখছিল যখন ক্র্যাকেন পুরো প্লেনটিকেই গিলে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরেই গোকু এবং পাঞ্জি ক্র্যাকেনের মুখের পাশ থেকে বেরিয়ে আসে। পাঞ্জি বলে যে তারা অল্পের জন্যই বেঁচে গেল এবং ক্র্যাকেনটি সমুদ্রের গভীরে ডুব দেয়। তারপর শিনের খেয়াল হয় যে ড্রাগন বলটি তো প্লেনের ভেতরেই ছিল, যা তাদের সবাইকে চিন্তিত করে তোলে। কিন্তু পাঞ্জি তখনই তার ব্যাগ থেকে ড্রাগন বলটি দেখায়, যা নিতেই সে প্লেনের ভিতরে গিয়েছিল, যার পর সবাই পাঞ্জির ওপর অনেক খুশি হয়। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে বিরক্ত হয়ে গোমা বলে শুধু যদি ক্র্যাকেন তাদের খেয়ে ফেলতো। ওরার সময় শিন গ্লোরিওকে জিজ্ঞেস করে তারা কি একটু বিরতি নিয়ে ভেজিটা এবং অন্যদের জন্য অপেক্ষা করবে। গ্লোরিও বলে তুমি ঠিক বলেছো, এটা করা ভালো হবে। তারপর গোকু বলে আমি ঝামেলা করে ফেলেছি, আমার অন্তত একটি জেন্ডার মেডি প্লেন ঠিক রাখা উচিত ছিল। তারপর শিন বলে নামেকরা যেখানে বাস করত সেই গ্রহটি কাছেই কোথাও ভাসমান অবস্থায় থাকা উচিত, আমরা সেখানে অপেক্ষা করতে পারি। গোকু বলে তাহলে এটাই পিকোলোর বাড়ি। আর আমরা তখন ডিমন রেলমে অরিজিনাল প্ল্যানেট নামেক দেখতে পাই। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে আরিনসুর মুখ থেকে তার হাসি উড়ে যায় যখন মাজিনকুর শক্তিশালী এনার্জি ব্লাস্টও তামাগামির ওপর কোনো প্রভাব ফেলে না। এরপর মাজিনকু আবারও আক্রমণ করলে তামাগামি সেই আক্রমণ সহজেই ডিফ্লেক্ট করে দেয় এবং মাজিনকু কাছেরই একটি দেয়ালে গিয়ে আঘাত করে। কু যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন তামাগামি দ্রুত টেলিপোর্ট করে তার সামনে উপস্থিত হয়। মাজিনকু লাফ দিয়ে আরো একটি এনার্জি ব্লাস্ট ব্যবহার করে আর তামাগামির কাছ থেকে দূরে সরে যায়। মাজিনকু তার ব্লাস্টের কারণে তৈরি হওয়া ধোঁয়ার দিকে তাকায়, কিন্তু তামাগামি মাজিনকুর পেছনে টেলিপোর্ট করে, যা কুকে ভয় পাইয়ে দেয়। এরপর কু আবারও দূরে সরে যায়, কিন্তু তামাগামি আবারও তার পেছনে টেলিপোর্ট করে। আতঙ্কিত মাজিনকু আবারও দূরে সরে যায় এবং ভয়ের দৃষ্টিতে তামাগামির দিকে তাকিয়ে থাকে। সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে গোকু যে গ্রহটিতে তারা রয়েছে তা দেখে মুগ্ধ হয়ে বলে যে এটি দেখতে ঠিক প্ল্যানেট নামেকের মতোই। শিন বলে নামেকিয়ানরা সম্ভবত এখান থেকেই গাছপালা নিয়ে গিয়ে তাদের নতুন বাড়ি পুনর্নির্মাণ করেছিল, ঠিক যেমনটা এখানে আছে। আমি কল্পনা করতে পারি এটা করতে তাদের বেশ পরিশ্রম হয়েছে। গোকু বলে কিন্তু ফ্রিজা তো সেটা ধ্বংস করে দিয়েছিল। যারা ড্রাগন বল জি দেখেননি তাদের জন্য বলছি, ডিমন রেলম থেকে পালানোর পরে নামেকিয়ানরা যেই প্ল্যানেটে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং তাকে প্ল্যানেট নামেক নাম দিয়েছিল, সেই প্ল্যানেটটিকে ড্রাগন বল জিতে ফ্রিজা ধ্বংস করে দিয়েছিল, যার কথাই এখন গোকু বলছে। যাই হোক, এরপর আমরা গোকুর পেটের শব্দ শুনতে পাই এবং সে বলে যে সে খুব ক্ষুধার্ত এবং তাদের সব খাবার এবং মানপুকু ডাম্পলিং হারানোটা খারাপ হয়েছে। গ্লোরিও তাকে বলে তুমি আপাতত সহ্য করো, কারণ আমরা যে ব্রেকফাস্ট করেছি তা বেশিক্ষণ আগে করিনি। তারপর গোকুর মনে পড়ে যে তার কাছে তো সেই রিভাইভ বাগস গুলো এখনো রয়েছে, আর সে পাউচ থেকে একটি বের করে এবং ভাবতে থাকে যে এগুলো একজনের স্ট্যামিনা পুনরুদ্ধার করে দেয়, কিন্তু এগুলো কি কারো পেট ভরাতে পারে? পাঞ্জি বলে ব্যাপারটা এমন নয়, এগুলো তোমার পেট ভরাবে না। গোকু তখন তার কাছে থাকা বাকি 3টি বাগ 3জনকেই দিতে চায়, কিন্তু তারা সবাই ঘৃণায় তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর গোকু একটি বাগ খেয়ে বলে যে এর স্বাদ খুবই বাজে, কিন্তু খাওয়ার সাথে সাথেই তার শরীর পাওয়ার আপ করে এবং সে বলে আমার শরীর আরো শক্তিশালী লাগছে আর পেটটাও একটু ভরা ভরা লাগছে। এরপর তারা পরিত্যক্ত গ্রহটির চারিদিকে তাকিয়ে দেখে। শিন বলে এটা দেখে মনে হয় এখানে আর কেউ থাকে না। গ্লোরিও বলে কেউ এখানে থাকবেই বা কেন, এখানে শুধু নোংরা পানি আর গাছপালা আছে, আর কিছুই নেই। আর নামেকরা চলে যাওয়ার পর থেকে কিছুই পরিবর্তন হয়নি। তারপর গোকু কিছু অনুভব করে এবং বলে ভেজিটা এবং অন্যরা চলে এসেছে, আমি তাদের আনতে যাচ্ছি। তারপর সে উড়ে যায়। গোকু চলে যাওয়ার পর পাঞ্জি জিজ্ঞেস করে গোকু কিভাবে জানলো যে তারা চলে এসেছে। শিন জবাব দেয় গোকু তাদের অনুভব করতে পারে। গ্লোরিও বলে গোকু আসলেই বেশ অদ্ভুত। টিম ভেজিটা এসে পৌঁছলে বুলমা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ড দেখে মুগ্ধ হয়ে বলে এই জায়গাটা অসাধারণ, এটা তো ডিমন ওয়ার্ল্ডের মতো লাগছেই না। এরপর সে পিকোলোর দিকে ফিরে জিজ্ঞাসা করে তুমি কি এই জায়গাটাকে মিস করেছো? পিকোলো জবাব দেয় আমার তা জানা থাকবে না, কারণ আমি এখানে কখনো থাকিনি, সে সেখানে আমার বাবা থেকেছিলেন। হাইবিস বলে কেউ আমাদের দিকে আসছে। এরপর আমরা দেখতে পারি যে সেটা হচ্ছে গোকু। ভেজিটা বলে এটা তো কাকারোট। হাইবিস বলে না, এটা গোকু। বুলমা তখন হাইবিসকে ব্যাখ্যা করে যে গোকুর 2টি নাম আছে এবং কাকারোট হলো তার আরেক নাম। হাইবিস বলে ওর 2টা নাম আছে, আমার তাতে কিছু আসে যায় না। এরপর আমরা দেখতে পাই গোকু তাদের থামার জন্য ইশারা করছে এবং বোঝানোর
বোঝানোর চেষ্টা করছে যে পানির নিচে একটি দানব রয়েছে। বুলমা বলে গোকু কিছু বলছে এবং পিকোলো হাইবিসকে দরজাটি খুলে দিতে বলে। দরজা খোলার পর গোকু ভেতরে যায় এবং তাদের বলে আরো উপর দিয়ে উড়ো, না হলে ওই দানবটা আমাদের পেয়ে যাবে। হাইবিস সঙ্গে সঙ্গেই একটু উঁচুতে প্লেনটি নেয়, কিন্তু তা যথেষ্ট ছিল না। পিকোলো জিজ্ঞেস করে দানবটা কোথায়? গোকু বলে পানির নিচে। ভেজিটা গোকুকে ব্যঙ্গ করে বলে তুমি কি একটা ছোট দানবকে ভয় পাচ্ছ? ঠিক তখনই পানির নিচ থেকে একটা ক্র্যাকেন লাফিয়ে ওঠে আর তাদের ওপর আক্রমণ করে দেয়, যা তারা অল্পের জন্য এড়িয়ে যায়। ভেজিটা তারপর বলে এত বড়? গোকু বলে দেখেছো, আমি তো বলেছিলাম আমরা বর্তমানে এর জন্য যথেষ্ট শক্তিশালী নই। বুলমা চিৎকার করে হাইবিসকে জিজ্ঞেস করে তুমি কেন এটা খেয়াল করনি? হাইবিস বলে আমাকে দোষ দিও না, এটা আমার প্রথমবার এখানে আসা। পিকোলো গোকুকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের এই দানব সম্পর্কে সতর্ক করতে এসেছিলে? গোকু বলে না, আমরা আমাদের প্লেনটি ওই জিনিসটির কাছে হারিয়েছি, তাই আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি যাতে তোমরা আমাদের লিফট দিতে পারো। বিরক্ত হয়ে ভেজিটা বলে তাহলে তুমি তোমার ব্যাপারেই এসেছো। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মাজিনকু খুব ক্লান্ত হয়ে পড়েছে আর তামাগামিকে দেখে মনে হচ্ছে যেন সে বোর হয়ে গেছে। এরপর মাজিনকু বলে আমি হেরে গেলাম, ক্ষমা করবেন। এভাবেই সে হাল ছেড়ে দেয়। আর এটি সত্যি অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ এই মাজিন তো মাজিনবুর এসেন্স থেকে তৈরি ছিল। আমি জানি তামাগামি নাম্বার 1 অনেক শক্তিশালী, কিন্তু মাজিনবু অন্তত একটা ভালো লড়াই ঠিকই করতে পারত। তবে যদি আপনারা আগের এপিসোডটা মনে করে দেখেন, মারবা একটা সাইবারম্যান সিট কিন্তু ঠিকই বাঁচিয়ে রেখেছিল, যা হয়তো ভবিষ্যতে সে আরেকটি মাজিন তৈরি করতে ব্যবহার করতে পারে। যাই হোক, কু দৌড়ে আরিনসুর কাছে যায় এবং বলে দুঃখিত, আমি তাকে হারাতে পারিনি। আর তখনও সে হাসছে। এই দৃশ্যে আরিনসু এবং দর্শকদের প্রতিক্রিয়া একই রকম ছিল। তামাগামি নাম্বার 1 যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই সে আবার দাঁড়িয়ে থাকে, আর আরিনসু এবং মাজিনকু সেখান থেকে চলে যায়। এর পরপরই দুইজন জেন্ডারমেরি গার্ড সেই জায়গায় আসে, কারণ তারা একটি গোলমালের শব্দ শুনেছিল। প্লেনে আরিনসু মাজিনকুকে বলে যে সে খুব হতাশ হয়েছে এবং মাজিনকুকে সে চাকরি থেকে বরখাস্ত করবে। মাজিনকু সঙ্গে সঙ্গে বলে তুমি এটা করো না, আমি তো শক্তিশালী। তামাগামিটা একটু বেশি শক্তিশালী ছিল। এরপর সে আরো বলে তাছাড়া আমি ভালো গাইতে পারি এবং আমি বেশ দ্রুত, আমাকে শপিং করতে পাঠালে আমি ভালো কাজে আসব। এখন এটা দেখে মনে হচ্ছে হয়তো এই মাজিনটি শুধু একটি কমিক রিলিফ হতে পারে, আর কিছুই না। সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে পিকোলো পুরনো নামেক গ্রহ চারিদিক থেকে দেখতে থাকে, আর গোকু তাকে জিজ্ঞেস করে তুমি কি এই জায়গাকে মিস করো? পিকোলো উত্তর দেয় বুলমাকে যেমন বলেছিলাম, আমার বাবার এই জগৎ থেকে পালানোর পরেই আমি জন্মেছি, তাই আমি জানি না। তবে গোকু তুমি যখন বললে তখন আমার জায়গাটি পরিচিত এবং মনোরম মনে হচ্ছে। শিন বলে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিশ্চয়ই কঠিন ছিল। সে ব্যাখ্যা করে সুপ্রিম ডিমন কিংরা সবসময় স্বার্থপর ছিল, আর নামেকিয়ানদের বিভিন্ন ক্ষমতা থাকার কারণে তাদের বেশ মূল্যবান বলে মনে করা হতো, আর তাদেরকে কৃতদাস বা স্লেভদের থেকে একটু ভালোভাবেই রাখা হতো। তখন পাঞ্জি শিনের আসল নাম নাহারে উল্লেখ করে বলে তুমি তো দ্বিতীয় ডিমন ওয়ার্ল্ড থেকে এসেছো, তাই না নাহারে? বুলমা জিজ্ঞেস করে নাহারে মানে কি? গোকু উত্তর দেয় এটা শিনের আসল নাম। বুলমা অবাক হয়ে বলে শিনেরও আসল নাম আছে? শিন বলে অবশ্যই আছে। এরপর বুলমা জিজ্ঞেস করে শিন কি ডিমন রেলম থেকে পালিয়ে এসেছিল? যদি তাই হয় কেন? শিন বলে এটা লম্বা গল্প, তবে তা বলার সে অনুমতি চায়। গোকু বলে আমাদের তা শোনার দরকার নেই। বুলমা শিনকে তা বলতে জোর দেয়। তখন শিন সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা দিয়ে বলে বহু বছর আগে সেই যুগের ভালো সুপ্রিম ডিমন কিং ডিমন রেলমকে প্রসারিত করতে চেয়েছিল। তিনি শক্তিশালী সুপার মাজিন রাইমাসকে ইউনিভার্স তৈরি করতে আদেশ দিয়েছিলেন। ভেজিটা জিজ্ঞেস করে রাইমাসকে? শিন বলে তারা এখনো ইউনিভার্সের সর্বোচ্চ কর্তৃপক্ষ। তারপর সে আরো বলে বিভিন্ন ইউনিভার্স বা মাল্টিভার্সটি তৈরি করার পর অনেক মাজিনই ইউনিভার্সে চলে যায়। এরপর রাইমাস গ্লিন্ডদের মধ্যেই কয়েকজনকে বেছে নেয় এবং তাদের সুপ্রিম কাই হিসেবে ইউনিভার্সগুলোকে পর্যবেক্ষণের জন্য পাঠায়। বুলমা জিজ্ঞেস করে তাহলে কি ইউনিভার্সের প্রতিটি জীবী মাজিনদের বংশধর? শিন উত্তর দেয় না, সবাই নয়। উদাহরণস্বরূপ পৃথিবীবাসীরা এবং সেইয়ানরা তাদের ইউনিভার্স তৈরির পরে জন্মেছে। শিন আরো ব্যাখ্যা করে গ্লিন্ডদের পূর্বপুরুষরা রাইমাসের কাছের এক গ্রহে চলে যায়, তখন ওয়ার্পসামা কোনো বাধা ছাড়াই সহজেই ব্যবহার করা যেত। কিন্তু ডাবুরার বাবা কিং আবুরা বাইরের জীবদের সম্ভাব্য হুমকি ভেবে ওয়ার্পসামার ব্যবহার সীমিত করে দেয়। বুলমা জিজ্ঞেস করে তুমি কি তখনও ডিমন রেলমে ছিলে? শিন বলে হ্যাঁ, কিন্তু বেশিরভাগ গ্লিন্ড আবুরার কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে মহাবিশ্বে পালিয়ে যায়, আর তখন আমি সুপ্রিম কাই হিসেবে নির্বাচিত হই। গোকু বুলমাকে জানায় যে গ্লিন্ডরা গাছ থেকে জন্মায়। বুলমা জিজ্ঞেস করে এটা কি সত্যি? শিন বলে গ্লিন্ডরা 5টি গাছ থেকে জন্মায়, তবে সব গাছগুলোই মারা গেছে, আর সেখানে থাকার কোনো কারণ না থাকাতেই গ্লিন্ডরা ইউনিভার্সে চলে যায়। বুলমা বুঝতে পারে এবং বলে তাহলে তো একদিন গ্লিন্ডরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যার সাথে শিনও একমত হয়। হাইবিস বলে তুমি যদি গ্লিন্ড হও তাহলে নিশ্চয়ই আরিনসু এবং ডেগেসুর মতো স্মার্ট হবে। পাঞ্জি বলে তারা সবাই ভাই বোন। হাইবিস মজা করে বলে তাহলে তো তোমরা নিশ্চয়ই খাবারের জন্য লড়াই করেছিলে। শিন তা অস্বীকার করলে হাইবিস বলে ডেগেসু আর আরিনসু গ্লিন্ড হতে পারে, কিন্তু
কিন্তু তারা ভালো নয়, যার সাথে শিন একমত হয়। বুলমা জিজ্ঞেস করে তুমি কি তোমার গ্রহ দেখতে চাও? শিন বলে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই, তাই আমাদের এগিয়ে যাওয়া উচিত। তখন ভেজিটা বলে আমাদের দ্রুত পরবর্তী তামাগামির কাছে যেতে হবে এবং ড্রাগন বলটি নিতে হবে। তারা সবাই প্লেনে উঠে এবং প্লেনে গোকু বলে এটা খুব ছোট, যা শুনে ভেজিটা বলে চুপ থাকো। বুলমা গ্লোরিওর নাম আবারও জিজ্ঞেস করে আর গ্লোরিও তার নাম বলার পর বুলমা বলে গ্লোরিওকেই প্লেনটি চালাতে দেওয়া উচিত। হাইবিস জিজ্ঞেস করে এটা কি আমাকে অপমান করার জন্য করছো? বুলমা বলে এটা তোমার এখানে প্রথমবার আসা তাই। তখন হাইবিস গ্লোরিওকে প্লেনটি চালানোর অনুমতি দেয়। তারা উঠতে প্রস্তুত হলে বৃদ্ধ নামেক নেভাকে প্লেনের দিকে হাঁটতে দেখা যায়। আর এপিসোড নাম্বার 10 এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সত্যি বলতে গেলে মাজিনকুর ফাইট দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু তামাগামি নাম্বার 1 এর শক্তিতে আসলেই আমি অনেক হাইপড, কারণ তার আর গোকুর ফাইটটা এপিক লেভেলের হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো নেভা নামে কি গোকুদের ক্ষতি করবে? আর এন্ড ক্রেডিট অনুযায়ী আমরা কি আগামী পর্বেই ভেজিটা ভার্সেস তামাগামি নাম্বার 2 দেখতে চলেছি? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড লেজেন্ড রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।